এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়ায় ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স চিহ্নিত হয়েছে। বাংলাদেশে হাইকোর্ট আজ প্রকাশিত এক রায়ে বলেছে, কিছু বাস্তব এবং সামাজিক কারণে নারীরা নিকাহ রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর ঢাকার এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার ব্যক্তির মা এক বার্তায় অনুরোধ করেছেন তার ছেলেকে যেন বিচারের আগে ধর্ষক বা হত্যাকারী বলে চিহ্নিত না করা হয়। এ ব্যাপারে আইনি নির্দেশ কি আর কতটুকু মানা হচ্ছে তা হাইকোর্টে এও যে রায় আছে, মিডিয়া ট্রায়াল যে করে পুলিশ পক্ষ তাদের যে দেখায়, এগুলি ব্যাপারে কঠোর নির্দেশনা আছে, কিন্তু এখন সমস্যাটা হলো এগুলি মনিটরিং করা হচ্ছে না। শেষে থাকবে ইতিহাসের সাক্ষী, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে তারা শনিবার জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত করতে পেরেছে। উদ্ধারকারীরা বলছেন ব্ল্যাক বক্স থেকে সিগন্যাল পাওয়া গেছে এবং শিগগিরই তা উদ্ধার করা যাবে বলে তারা আশা করছেন। ৬২ জন যাত্রী নিয়ে বোয়িং 737 বিমানটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত সাগর থেকে বিমানটির কিছু টুকরো অংশ এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে আরো দূরে সরিয়ে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। 10 দিন পর হতে যাওয়া এই অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যোগ দেবেন না বলে জানিয়েছেন। জো বাইডেনের নির্বাচনী বিজয় অনুমোদনের পথ আটকে দিতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে মাইক পেন্স এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অমান্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলীয় সদস্যরা জানিয়েছেন তারা সোমবার এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন আগামী বছরের শেষ নাগাদ হয়তো একটি নতুন সংবিধান তৈরি করা সম্ভব হবে। রুশ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি গণভোটে এই সংবিধান অনুমোদন করা হয় তাহলে তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন। বিরোধী দল বলছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো আসলে যে প্রস্তাবই আনুন না কেন, বেলারুশের পার্লামেন্টকে পাশ কাটিয়ে অনির্বাচিত গণপরিষদ তাতেই রাবার স্ট্যাম্প মারতে যাচ্ছে। বিতর্কিত ভূখণ্ড ওয়েস্টার্ন সাহারায় একটি আমেরিকান কনসুলেট খোলার ব্যাপারে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র এবং মরক্কোর কর্মকর্তারা। স্থানীয় সাহারাবি জনগোষ্ঠী সেখানে নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে গত মাসে ট্রাম্প প্রশাসন এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ওই এলাকাটির উপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। ইসরায়েলের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে মরক্কো রাজি হওয়ার পরই যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের অনুসৃত নীতিতে এই পরিবর্তন ঘটায়। ভারতের হরিয়ানা রাজ্যে পুলিশ বিক্ষোভরত কৃষকদের হটিয়ে দিতে টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে। সরকারের নতুন কৃষি নীতিতে কৃষকদের কি কি উপকার হবে তা বোঝাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকা এক সমাবেশ থামিয়ে দিতে ওই বিক্ষোভকারীরা চেষ্টা করছিল। কামাল জেলায় ওই সমাবেশের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু ব্যারিকেড ভেঙে কৃষকদের ঢুকে পড়া পুলিশ ঠেকাতে পারেনি। এরপর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি আর হতে পারেনি। টুইটারে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার পর এখন এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার বা অনুসারী আছেন এমন বৈশ্বিক নেতা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনে গত বুধবার ক্যাপিটল ভবনে সহিংসতার পর ব্লক হওয়ার আগ পর্যন্ত মিস্টার ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় 8,90,00,000, আর মিস্টার মোদীর ফলোয়ারের সংখ্যা হচ্ছে 6,47,00,000। অবশ্য টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। তার ফলোয়ার আছেন প্রায় 12,80,00,000, যে সংখ্যা অনেক সঙ্গীত শিল্পী, অভিনেতা কিংবা ক্রীড়াবিদদের চেয়েও বেশি। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে তারা শনিবার জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত করতে সক্ষম হয়েছে। ৬২ জন যাত্রী নিয়ে বোয়িং 737 বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো ওই ব্ল্যাক বক্স থেকে তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উদ্ধারকারীরা আশা করছেন। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে শনিবার সাগরে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে সেই জায়গাটি তারা চিহ্নিত করতে পেরেছেন। ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তিয়াহিয়ান্ত বলেন, ব্ল্যাক বক্স থেকে কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছে, ফলে এটির অবস্থান কোথায় তা নির্ভুলভাবে চিহ্নিত করা যাবে। কর্তৃপক্ষ বলছে 10টি জাহাজ এবং 4টি বিমান এখন উদ্ধার তৎপরতায় নেমেছে। তাছাড়া বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় যারা শিকার হয়েছেন তাদের শনাক্ত করার কাজও চলছে। জাকার্তার কাছে সাগর থেকে বিমানটির ভাঙা কিছু অংশ এবং মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান নৌবাহিনী। জাকার্তার পুলিশ হাসপাতালের প্রধান হলেন আসেফ হেন্দ্রা ডায়ানা। তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা কিছু যাত্রী দেহাবশেষ পাওয়া যাবার পর তারা যাত্রীদের পরিবারের কিছু সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। এটি ছিল একটি সস্তা টিকিটের এয়ারলাইন এবং বিমানটি জাকার্তা থেকে বর্নিও দ্বীপের পন্টিয়ানাকে যাচ্ছিল। জাকার্তা থেকে ওড়ার কয়েক মিনিটের পরই হঠাৎ বিমানটি খুব দ্রুত 3000 মিটার নিচে নেমে আসে এবং তারপর রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়। বোয়িং 737-500 মডেলের বিমানটি 26 বছরের পুরনো। ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স শিল্পে নিরাপত্তা রেকর্ড নিয়ে প্রশ্ন আছে, তবে দুর্ঘটনা কবলিত এই বিমানটি ভালো অবস্থায় ছিল বলে জানাচ্ছেন এয়ারলাইন্সের একজন মুখপাত্র। কর্মকর্তারা বলছেন, খুব শিগগিরই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হবে এবং তার তথ্য বিশ্লেষণ করে বিমান বিধ্বস্ত হবার কারণ জানা যাবে বলে তারা মনে করছেন। মুন্নি আক্তার। বাংলাদেশের হাইকোর্ট আজ প্রকাশিত এক রায়ে বলেছে যে বাস্তব অবস্থা এবং সামাজিক কিছু কারণে নারীরা নিকাহ রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন যে এর কারণ হিসেবে আদালত বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতকে উল্লেখ করেছে। 2014 সালে দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার 3টি ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসেবে 3 জন মহিলার নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু আইন মন্ত্রণালয় ওই প্যানেলটি বাতিল করে দিয়েছিল এবং তার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায়েই এই কথা বলেছে হাইকোর্ট। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এখন ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সায়েদা আক্তার। সায়েদা, আদালতের রায়ে কি বলা হয়েছে? পুলক, 2020 সালের ফেব্রুয়ারিতে এই রায়টি দিয়েছিল আদালত। আজ তার পূর্ণাঙ্গ জাজমেন্ট প্রকাশিত হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান তিনি বিবিসিকে বলেছেন যে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে একজন নারী প্রাকৃতিকভাবে প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময় ধর্মীয় আচারাদি পালন করতে পারেন না। এটি একজন মুসলিম নারীর কথা বলা হয়েছে এবং ওই সময়ে নামাজ আদায় কিংবা মসজিদে যেতে পারেন না নারীরা। ফলে ওই সময় কোনো বিয়ের অনুষ্ঠান হলে তিনি কিভাবে সামলাবেন, এরকম একটি প্রশ্ন তোলা হয়েছে ওই পর্যবেক্ষণে। এছাড়া নারী হওয়ার কারণে একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনে কিছু সামাজিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করা হয়েছে এবং এসব পর্যবেক্ষণগুলো দিয়ে হাইকোর্টে সংক্রান্ত রিট মামলার ওপর জারি করা যে রুল সেটি খারিজ করে দিয়েছেন এবং এর ফলে নারীরা নিকাহ রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না সেই আইন মন্ত্রণালয় যে মন্তব্য করে একটি চিঠি দিয়েছিল সেইটি বহাল থাকছে। তো এই মামলার সূচনা কিভাবে হয়েছিল? পুলক, 2014 সালে দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার 3টি ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে 3 জন মহিলার নাম প্রস্তাব করেছিল একটি উপদেষ্টা কমিটি। সেই প্যানেলের বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, মানে এই যে 3 জন নারীকে কাজী হিসেবে বা ম্যারেজ রেজিস্ট্রার হিসেবে প্রস্তাব করে পাঠানো হয়েছিল। এরপর 2014 সালের 16 জুন আইন মন্ত্রণালয় বাংলাদেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীদের দ্বারা নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা সম্ভব নয় এরকম মত দিয়ে একটি চিঠি পাঠিয়ে ওই প্যানেলটি বাতিল করে দেয়। তো এই যে প্যানেল বাতিল করে দিয়েছিল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পরে আইন মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন নিকাহ রেজিস্ট্রার প্যানেলের একজন সদস্য, তার নাম আয়েশা সিদ্দিকা। সেই রিটের শুনানি নিয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। আচ্ছা, তো এই সর্বশেষ এই রায়ের ব্যাপারে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? খুব সংক্ষেপে। পুলক, রিটকারীর আইনজীবী ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে সংবাদ মাধ্যমের খবরে দেখা গেছে যে এই প্রতিষ্ঠানটির প্রধান তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, তাহলে নারীরা নিকাহ রেজিস্ট্রার কেন হতে পারবেন না? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ সায়েদা। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সায়েদা আক্তার। বাংলাদেশে ঢাকার একটি ইংরেজি স্কুলের একজন শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তির মা গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় বিচারের আগে তার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসেবে চিহ্নিত না করার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমে সরাসরি খুনি অথবা ধর্ষক বলে আখ্যা দেয়া বা পুলিশের দ্বারা অভিযুক্তকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা এরকম ঘটনা ঘটতে প্রায়ই দেখা গেছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তির অধিকার সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা হয়েছে এবং তা কতটুকু মানা হয়, শুনুন শাহনাজ পারভিনের প্রতিবেদনে। বাংলাদেশে প্রায়শই দেখা যায় খুব আলোচিত কোনো অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বাবার নাম এমনকি বাড়ির বিস্তারিত ঠিকানা সহ ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। অন্যদিকে খুনি, ধর্ষক, ডাকাত বা ছিনতাইকারী শব্দগুলো লিখে প্রায়শই গ্রেফতার ব্যক্তির গলায় ঝুলিয়ে সাংবাদিকদের সামনে হাজির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক নীনা গোস্বামী বলছেন, বিচার প্রক্রিয়া শুরুর আগেই কাউকে অপরাধী সাব্যস্ত করলে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সে সময় কোনো সুযোগ থাকে না। কোনো ব্যক্তি যদি গ্রেফতার হয় তার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে। আইনে যতক্ষণ পর্যন্ত ডিফেন্ড করার সুযোগ না আসে ততক্ষণ পর্যন্ত তো সে নিজেকে ডিফেন্ড করতে পারে না। যে কোনো মানুষের ডিফেন্ড করতে তাকে দেওয়াটাই হলো মানবাধিকারের সর্বোচ্চ নিশ্চিত করতে হবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে। কিন্তু তার আগেই কাউকে এই মধ্যবর্তী সময়টাতে অনেক ক্ষেত্রেই দেখেছি যে আগেই তাকে যে কোনো ব্যক্তিকে আগে দোষী সাব্যস্ত করে তাকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো হয়। এটা আইনের দৃষ্টিতে এবং মানবাধিকারের দৃষ্টিতে এটা খুবই অন্যায়। ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের যে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে তার নাম ও ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, যা বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ। অবশ্য সেই ছবি পরে সরিয়েও ফেলা হয়েছে। কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর আগেই গ্রেফতার ও অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের আগেই অনেক সময় অভিযুক্তরা জনমনে দোষী হিসেবে চিহ্নিত হয়ে যান। সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম বলছেন, অভিযুক্ত ব্যক্তির অধিকার সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা আছে? আমার জানা মতে কোনো আইন নাই, একটা নারী শিশু ছাড়া। সংশোধিত শিশু আইন ও নারী শিশু নির্যাতন আইনে কিছুটা প্রভিশন আছে, কিন্তু আমাদের ওর আগে এই দুটো আইন আসার আগেই আমাদের হাইকোর্ট ডিভিশনের বেশ কয়েকটা রায় আছে। সেখানে বলা হয়েছে যেমন শিশু যদি আসামিও হয়, কোনো মামলায় যদি আসামি হয় তাকে আসামি বলা যাবে না, তাকে শিশু বলতে হবে। এবং যদি কোনো নারী হয় তার ছবি প্রকাশ করা যাবে না, তার নাম প্রকাশ করা যাবে না। হাইকোর্টে এও যে রায় আছে, মিডিয়া ট্রায়াল যে করে পুলিশ পক্ষ তাদের যে দেখায়, এগুলি ব্যাপারে কঠোর নির্দেশনা আছে। কিন্তু এখন সমস্যাটা হলো এগুলি মনিটরিং করা হচ্ছে না। এছাড়া 2012 সালে একজন বিচারক ফেন্সিডিল সহ আটকের পর পুলিশ তাকে গণমাধ্যমের সামনে হাজির করলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে গ্রেফতার বা সন্দেহভাজন হিসেবে আটকের পর কোনো ব্যক্তিকে যেন গণমাধ্যমের সামনে হাজির না করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি মানা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক কাবেরী গায়েন বলছেন, গণমাধ্যমেমের কারণে প্রায়শই অভিযুক্ত ব্যক্তির পরিবারও চাপের মুখে পড়ে। তিনি মনে করেন এতে বিচারও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রায়শই দেখা যায় যে খুবই উত্তেজিত রিপোর্টিং করা হয়, তার ছবি যেভাবে চলে আসে, তার পরিবারকে নিয়ে যেভাবে টান দেওয়া হয় এবং যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেটা কাঙ্ক্ষিত না। তার মানবিক যে অধিকার আছে একটা রাষ্ট্রের, তার যে জীবনযাপনের যে অধিকার, তার যে পরিবার আছে, তারপরে তাদের আত্মীয় স্বজন আছে, আসলে মানবিকতার পরিপূর্ণ হয়ে যায়। যত যাই ঘটুক না কেন, মানে মব যাই বলুক না কেন কিংবা মিডিয়া যাই বলুক না কেন, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, ময়নাতদন্তের ঠিকভাবে বের হয়ে আসে। পুলিশ এবং যারা কেসটাকে ডিল করছেন তারা যেন চার্জশিট ঠিকভাবে ফ্রেম করেন এবং বিচারটা যেন ঠিকভাবে হয়। গণমাধ্যম যেন তার দায়িত্বশীল ভূমিকা পালন করে। অন্যদিকে খুব চাঞ্চল্যকর আলোচিত অপরাধের ক্ষেত্রে সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ধরনের জনমত তৈরি হয়, সেই প্রেক্ষিতে অভিযুক্তর অধিকার প্রসঙ্গে কথা বলাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। ঢাকা থেকে শাহনাজ পারভিন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অন্যতম রিসালদার মুসলিম উদ্দিন খান সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। গত 5ই জানুয়ারি এই সংক্রান্ত এক গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যা রোববার প্রকাশিত হয়। এর ফলে মুসলিম উদ্দিনকে দেওয়া মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব এবং তার মুক্তিযোদ্ধা হিসাবে সনদ 2 বাতিল হয়ে গেল। সরকার বলছে যে আসছে 26শে মার্চ সরকার মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে যাচ্ছে। ঢাকা থেকে শুনুন সায়েদা আক্তারের প্রতিবেদন।
গত 19 নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় সাবেক সেনা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান সহ মোট 52 জন মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়। সে অনুযায়ী যাচাই বাছাইয়ের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোসলেম উদ্দিন খানের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে। এখন সনদ বাতিলের সাথে সাথে মোসলেম উদ্দিন খান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক যে খেতাব পেয়েছিলেন সেটিও বাতিল হয়ে যাবে। এর বাইরে সনদ বাতিল হওয়া বাকি 51 জনের বিরুদ্ধে অসত্য তথ্য প্রদান এবং তথ্য গোপন করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, বলছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 52 জনের মধ্যে 51 জন অভিযুক্ত, অভিযোগ দিয়েছে তারা মুক্তিযুদ্ধ নন, তারা গেজেটভুক্ত হয়েছে। তো সেটা উপজেলায় তদন্ত হয়েছে, তারপরে তদন্ত করে আমরা এখন নিশ্চিত হয়েছি যে না, তাকে বারবার সুযোগ দেওয়ার পরেও তিনি প্রমাণ করতে পারেন নাই, তখন তার বাতিল করা হয়। কিভাবে জাতির পিতাকে খুন করার কারণে তার অন্য 51 জনের বেলায় হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ার পর তাদের নিয়ম মাফিক বাতিল করেছে। বাংলাদেশে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে নানা রকম অনিয়মের কথা শোনা গেছে। এর মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ অন্যতম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মিস্টার হক বলেছেন, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সরকার নানা ধরনের যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 7,000-এর বেশি মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই 7,000-এর উপরে আছে কিছু যারা বাতিল হয়েছে। কিছু কিছু আছে যে সনদ তারা নিজেরাই ছাপিয়ে নিয়েছে, নিজেরা লিখে নিয়েছে, মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ থেকে ইস্যু করে নয়। সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হচ্ছে। কিছু কিছু আছে যে ভুল তথ্য দিয়ে যারা নিয়েছে, তথ্য প্রমাণিত হওয়ার কারণে বাতিল হয়েছে এবং ভাতা ফেরত দেওয়ার জন্য তারা এই পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সমস্ত অর্থ নিয়েছে সেই ফেরত চেয়ে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকায় এ ধরনের অনিয়মের জন্য স্থানীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজে ঢিলেঢালা ভাব এবং দুর্নীতিকে দায়ী করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মহিলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সম্পাদক ফরিদা খানম সাকি মনে করেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করার প্রয়োজন ছিল তাতে ঘাটতি ছিল। আমি তো মনে করি যে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, আমরা কেউ সিনসিয়ার না। আমরা যদি সিনসিয়ার হই, আমরা যদি দেশপ্রেমিক হই, দেশের প্রতি যদি আমাদের কোনো ইন্টিগ্রিটি থাকে, তাহলে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থাতে এই লিস্টে নাম লেখাতাম না, ওদেরকে সার্টিফাই করতাম না যে এরা মুক্তিযোদ্ধা ভুয়াদেরকে। কিন্তু আমরা তো তা করছি, আমাদের লোকজন তা করেছে। যারা যাচাই বাছাই করছে তাদের মধ্যেও অনেকেই কথা উঠেছে যে টাকা পয়সার বিনিময়ে ওনারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে ওদেরকে। এখন সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ করছে। আগামী 30শে জানুয়ারি এ নিয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। তারপর 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাইয়েদা আক্তার। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকে শেষ আয়োজন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। 1990-এর দশকের মাঝামাঝি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অ্যালকোহল নিষিদ্ধ করার জন্য এক সফল সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন পুণ্যাবতী শঙ্করা। কারণ ওই অঞ্চলে মদ্যপানের আসক্তি নারীদের বিরুদ্ধে সহিংসতার জন্ম দিচ্ছিল। কিভাবে ওই নারী আন্দোলনের চাপের মুখে অ্যালকোহল নিষিদ্ধ করেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ইতিহাসের সাক্ষীর এই পর্বে তা শুনিয়েছেন বব হাওয়ার্ড, যা পরিবেশন করছে আমি পুলক গুপ্ত। Women have suffered a lot because of this alcohol in the countryside. গ্রামাঞ্চলে মদ্যপানের প্রসারের কারণে মেয়েদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিছু গ্রামে এমন হয়েছে যে কিছু পুরুষ মাতাল হয়ে তাদের নিজেদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই যৌন সহিংসতা শুরু করেছিল, বলছিলেন অল ইন্ডিয়া উইমেন্স ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক পুণ্যাবতী শঙ্করা। 40 বছর ধরে নারী আন্দোলনে জড়িত আছেন তিনি এবং অন্ধ্রপ্রদেশে দেশি মদ বা আরাক বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব দেওয়া তার জীবনের একটি বিশেষ অধ্যায়। ভারতে নারী আন্দোলনের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে মদ নিষিদ্ধ করাকে এক বড় সাফল্য বলে মনে করা হয়।
এই নিষেধাজ্ঞা তখনকার 6 কোটি জনসংখ্যার রাজ্যটিতে বড় রকমের সামাজিক পরিবর্তনও নিয়ে এসেছিল। ভারতে এই আরাক হচ্ছে অত্যন্ত কড়া দেশি মদগুলোর অন্যতম। Arak means country liquor. That means actually liquor but not like আরাক এক ধরনের দেশি মদ। এটাও অ্যালকোহল, কিন্তু ওয়াইন বা হুইস্কির মতো নয়। এটা তৈরি হয় ভাত থেকে এবং খুবই নিম্নমানের একটি পানীয়। এর মানে হচ্ছে আরাকের দাম তুলনামূলকভাবে সস্তা। তা সত্ত্বেও যারা এটা পান করতে অভ্যস্ত তাদের অনেকেই এত বেশি মদ্যপান করেন যে তাদের পারিবারিক আয়ের একটা বড় অংশই এই মদের পেছনে চলে যায়। অনেক সময়ে পারিবারিক আয়ের ঘাটতি মেটাতে বাড়ির মেয়েদের কাজ করতে হয়, কিন্তু খরা এবং কৃষির প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সেই সময়টায় মেয়েদের পক্ষে উপার্জন করা কঠিন হয়ে পড়েছিল। women are unable to get any work or employment, particularly in the rural areas. বিশেষ করে গ্রামাঞ্চলে নারীরা কোনো কাজ বা চাকরির সুযোগ পায় না। একটা কারণ খরা, তাছাড়া কৃষিতে এখন যেরকম নানা যন্ত্রের ব্যবহার শুরু হয়ে গেছে সেটাও একটা কারণ। কাজে বাধ্য হয়ে নারীদের শুধু পুরুষদের আয়ের ওপর নির্ভর করতে হতো। ফলে পুরুষরা যখন আরাক পানে আসক্ত হয়ে পড়ছিল এবং তাদের সব টাকা মদের পেছনে খরচ করে ফেলছিল, তখন নারীদের জন্য ছেলে মেয়ে ও পরিবারের মুখে খাবার তুলে দেওয়াটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। পুরুষরাও দেখা যেত সব টাকা মদের পেছনে উড়িয়ে দিয়ে তারা ঘরে এসে দাবি করছে তাদের মাছ, মুরগি বা খাসির মাংসের মতো ভালো ভালো খাবার দিতে হবে। সেই জন্যে নারীদের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। পুরুষদের অতিরিক্ত মদ্যপান প্রায়ই ঘরের মধ্যে পারিবারিক সহিংসতা, মারধর বা নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় এতে মৃত্যুও ঘটে যায়। One woman committed suicide and another fellow. একজন নারী আত্মহত্যা করে, আরেকজন লোক মাতাল অবস্থায় কুয়াতে ঝাঁপ দেয় এবং মারা যায়। অন্ধ্রপ্রদেশে মদ্যপানের কারণে বহু পরিবারই এমন বিপর্যয় নেমে আসায় পুণ্যবতীর সংস্থাটি উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে 1990 সালের প্রথম দিকে তারা ঠিক করেন যে তাদের কিছু একটা করতে হবে। We decided we have to take up that issue and we have to campaign among women. আমরা সিদ্ধান্ত নিলাম যে এ বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং মেয়েদের মধ্যে প্রচারণা চালাতে হবে। আমাদের কর্মীরা গ্রামীণ এলাকাগুলোতে গিয়ে মহিলাদের উদ্বুদ্ধ করা, তাদের সঙ্গে কথা বলা, আলোচনা করা ইত্যাদি কাজে নামলেন। পুণ্যবতী যখন এই সমস্ত কাজ করছেন, প্রায় সেই সময়ই ভারত সরকার বয়স্ক মানুষদের মধ্যে, বিশেষত গ্রামীণ নারীদের মধ্যে সাক্ষরতা বাড়ানোর এক কর্মসূচি শুরু করেছিল। সেই কর্মসূচিতে যেসব বই পড়তে দেয়া হতো তার মধ্যে একটি গল্প বেশ আগ্রহের সৃষ্টি করল। There was one story called Sitamma Kadha. Sitamma Kadha means a story of এর মধ্যে একটি গল্প ছিল সীতাম্মার কথা। এর মানে হচ্ছে সীতার গল্প। এক গ্রামের নারী সীতা, তবে সে শিক্ষিত। গ্রামে মদ্যপানজনিত সমস্যাগুলো দেখে সীতা সেই গ্রামের অন্য নারীদের সংগঠিত করে মদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং গ্রামের মদের দোকানটি নিষিদ্ধ করে দেয়। সমস্যা হলো অ্যালকোহল বিক্রি থেকে রাজ্য সরকার প্রচুর রাজস্ব আয় করে। এর মধ্যে একটা বড় অঙ্কের অর্থ আসে নিলাম প্রক্রিয়া থেকে। রাজ্য সরকার মদ সরবরাহকারীদের লাইসেন্স বিক্রি করে এই নিলামের মাধ্যমে, আর এটা ঠেকানোর জন্য গ্রামের মহিলারা একটা পরিকল্পনা করলেন। When the government announced to do these actions and police were there. যখন সরকার এই নিলামের দিন ঘোষণা করল, সেখানে ব্যারিকেড এবং পুলিশ পাহারার ব্যবস্থা করা হলো। কিন্তু গ্রামের মহিলারা সেই ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দিল, চেষ্টা করলো নিলাম বন্ধ করে দিতে। এটাই ছিল ওই ইস্যুতে নারীদের প্রথম বিজয়। এই বিক্ষোভ যখন অব্যাহতভাবে চলতে লাগল, তখন নারীরা একটা বড় সাফল্য পেলেন। 1993 সালে আরাক নামের কড়া দেশি মদ নিষিদ্ধ করল সরকার। আর পরের বছরই বিধানসভা নির্বাচনের আগে আগে মহিলারা আরও একটি সাফল্য পাবার প্রয়াস চালালেন। তারা ওই রাজ্যে মদ্যপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানালেন। পুণ্যবতী বলছেন, তাদের এই প্রয়াসে সমর্থন যোগালেন তেলুগু দেশম পার্টির নেতা এনটি রামারাও, যিনি সাবেক একজন অভিনেতা এবং তার আগের 2 মেয়াদ ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন তিনি চাইছেন তৃতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হতে। এনটি রামারাও বুঝেছিলেন যে ভোটে জিততে হলে এই নারীদের সমর্থন তাকে পেতেই হবে। I can't say that he hated alcohol, but they have to support this movement. আমি বলবো না যে তিনি মদ্যপানকে ঘৃণা করতেন, কিন্তু তাকে নির্বাচনে জিততে হলে এই আন্দোলনকে সমর্থন দিতে হবে। সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও যুব সমাজের মন জয় করতে হবে। তখন সময়টা এমন ছিল যে কেউ যদি অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে টিকতে চায় তাহলে তাকে মদ নিষিদ্ধ করার অঙ্গীকার করতেই হবে। তেলুগু দেশম পার্টির নেতৃত্বাধীন জোট
সেই নির্বাচনে কংগ্রেসকে সহজেই পরাজিত করে। এরপর 1994 সালের ডিসেম্বরে এন.টি. রামারাও তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন। হায়দ্রাবাদে তার অভিষেক অনুষ্ঠানে এন.টি. রামারাও এক বাক্যে ঘোষণা করলেন যে তিনি যে প্রথম সরকারি আদেশটিতে স্বাক্ষর করবেন সেটিই হবে মদ নিষিদ্ধ করা। পরের বছর জানুয়ারি মাস থেকে অন্ধ্রপ্রদেশে অ্যালকোহল কেনাবেচা নিষিদ্ধ হলো, তবে দুটি ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল। Number one is medical reasons. Some people may suffer with high blood pressure or some heart problem. একটা হচ্ছে মেডিকেল কারণে, যারা উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন তাদের জন্য ডাক্তার পরিমিত মদ্যপান অনুমোদন করেন, তাদের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তাদের মদ কিনতে হলে একটি ডাক্তারি সার্টিফিকেট দেখাতে হতো। 2 নম্বর ছিল ধর্মীয় কারণ। কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে, যেমন খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে মদ্যপানের প্রথা আছে। এই নিষেধাজ্ঞার পর প্রকাশ্যে মদ কেনাবেচা বন্ধ হয়ে গেল, কিন্তু গোপনে চোরাই বাজারে কিছু মদ বিক্রি চলতেই থাকল। লোকে যেন সরকারি নির্দেশ মেনে চলে, সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে পুণ্যবতী আবার গ্রামে ফিরে গেলেন। Particularly in countryside, some people started illegal production and consumption. গ্রামাঞ্চলে কিছু লোক অবৈধভাবে মদ তৈরি এবং বিক্রি শুরু করেছিল। আমরা শুল্ক বিভাগের লোকজন নিয়ে এসব জায়গায় গিয়েছি। এই বেআইনি ব্যবসায়ীদের সাথে আমরা বৈঠকও করেছি। আমরা সরকারকে বলেছি এই লোকেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা মনে করতাম সরকার তাদের ভালো চাকরি দিতে পারলে তারা এসব তৎপরতা বন্ধ করে দেবে। পুণ্যবতী বলছেন, অ্যালকোহল নিষিদ্ধ করায় অনেক উপকার পাওয়া গেছে। স্কুল থেকে শিশুদের ঝরে পড়া কমে গেছে, লোকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে যে বিনিয়োগ করে তাও বেড়েছে। Naturally, people were happy, particularly the women and the children, because when the men. স্বাভাবিকভাবে মানুষ এতে খুশি হয়েছিল, বিশেষ করে নারী ও শিশুরা। কারণ পুরুষরা যখন আরাক পান বন্ধ করল, তখন তারা পরিবার ও ছেলে মেয়েদের পেছনে বেশি অর্থ খরচ করতে পারছিল। এ কারণে শিশুরাও খুশি ছিল। লোকের হাতে টাকা পয়সা থাকলে তারা ভালো কাপড় চোপড় কেনে, বাচ্চার জন্য একটা ভালো স্কুল ব্যাগ কিনে দিতে পারে, বাড়িঘর বানাতে পারে, আর এসব ব্যয়ের কারণে সরকারও বেশি ট্যাক্স পেতে পারে। তবে অন্ধ্রপ্রদেশ সরকারের আয় হয়তো কিছুটা বেড়েছিল, কিন্তু মনে করা হয় যে সে সময় অ্যালকোহল নিষিদ্ধ হওয়ায় সরকারের রাজস্ব আয় 25% কমে গিয়েছিল। 1997 সালে এন.টি. রামারাওকে সরিয়ে চন্দ্রবাবু নাইডু যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন তিনি বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিতে চাইছিলেন। পুণ্যবতী বলছেন, এই ঋণের একটা শর্ত ছিল যে প্রদেশ সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। পুণ্যবতীর কথায় এটি সহ আরও কিছু কারণে চন্দ্রবাবু নাইডু 1997 সালে মাত্র 2 বছর পর অ্যালকোহলের উপরে নিষেধাজ্ঞা তুলে দিলেন। Number one is World Bank. Number two, a lobby of the higher up. বিশ্বব্যাংক ছিল একটা কারণ, আরেকটা কারণ ছিল প্রভাবশালী মহল, বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রির চাপ। অ্যালকোহল ছাড়া তারা দেশ ও বিদেশ থেকে অতিথি আকর্ষণ করতে পারছিল না। তাছাড়া এই লিকার লবি খুবই শক্তিশালী, তারাও সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল। তাছাড়া নারীদের আন্দোলনের গতিও কিছুটা ঝিমিয়ে পড়েছিল, তারা তো আর প্রতিদিন রাস্তায় নামতে পারে না। তবে অ্যালকোহলের বিরুদ্ধে আন্দোলনকারী এই নারীরা সহজে হাল ছাড়েননি। Women mobilized in Hyderabad, that means state capital. রাজ্য বিধানসভার সামনে হাজার হাজার নারী সমবেত হয়ে বিক্ষোভ করেছিল, কিন্তু চন্দ্রবাবু নাইডু তাতে কর্ণপাত করেননি। রাজ্যের নারীদের ইচ্ছার বিরুদ্ধেই ধীরে ধীরে তিনি অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা তুলে দিলেন। আমরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাইছি না, কিন্তু আমরা চাই না যে সরকার মদের ব্যবসাকে একটা রাজস্ব আয়ের উৎস হিসাবে দেখুক। অন্ধ্রপ্রদেশে এখন অ্যালকোহল নিষিদ্ধ করার প্রশ্নটি আবারও ইস্যু হয়ে উঠেছে, কারণ সরকার এখন ছোট ছোট মদ বিক্রির দোকানগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পুণ্যবতী বলছেন যে অ্যালকোহলের বিরুদ্ধে তাদের আন্দোলন এখনও চলছে। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত হয়েছে। আর বাংলাদেশে হাইকোর্ট আজ প্রকাশিত এক রায়ে বলছে যে কিছু বাস্তব এবং সামাজিক কারণে নারীরা নিকা রেজিস্ট্রার বা কাজী হতে পারবেন না। শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সময় সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
service.com.